হ্যালো বাচ্চো, क्या হালচাল। আশা করছি সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছো। আর আজকে আমরা ক্লাস 12-এর ফার্স্ট ক্লাস করছি। আজকে আমরা শুরু করব আলোক বিজ্ঞান, লাইট অপটিক্স চ্যাপ্টার। আর এটা কিন্তু অত্যন্ত একটা স্কোরিং চ্যাপ্টার এবং আজকে আমরা এই চ্যাপ্টারের একদম ইন্ট্রোডাকশন, আজকে লেকচার 1 আমাদের শুরু হচ্ছে আজকে। তো আশা করব তোমাদের এই ক্লাস খুব হেল্প করবে ক্লাস 12-এর জন্য। আজকে আমি যে বিষয়গুলো বলবো তার মধ্যে তোমরা ক্লাস 10-এ কিছু পড়ে আসছিলে, যেমন একটা ফর্মুলা তোমরা দেখে আসছিলে যে এফ সমান r/2, এটা করে আসছিলে। কিন্তু আজকে আমরা দেখবো এটা যে ওই ফর্মুলা কি সবসময় সঠিক, সব জায়গায় কি অ্যাপ্লিকেশন করা যেতে পারে ওটা, এটা একটা প্রশ্ন। এবং যেখানে ওটা অ্যাপ্লাই করা যায় না সেখানে আমরা কি করব। আজকে আমরা সেই সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করব এবং আজকে ইন্ট্রোডাকশন আছে। তো আজ তোমরা একদম বেসিক দিক থেকে শিখবে সবটাই। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুযুক্ত সামন্ত অ্যান্ড দিস ইজ ইয়োর প্যারা সে ইউটিউব চ্যানেল এভরিথিং। তো চলো শুরু করি। আলোর প্রতিফলন আজকে আমরা প্রথম দিন এটা ডিসকাস করব। আর এই আলো চ্যাপ্টার থেকে তোমাদের প্রায় 14 নাম্বার মতো আসে পরীক্ষাতে। তো এটা নিশ্চয়ই এটা খুব বড় একটা চ্যাপ্টার এবং খুব ভালো স্কোর করা যায় এখান থেকে। তো আলোর প্রতিফলন পড়ার আগে যেটা আমাকে আগে জানতে হবে যে আলো কি। তোমরা বলবে স্যার আমরা তো জানি আলো হচ্ছে এক প্রকার শক্তি, হ্যাঁ, যা আমাদের দৃষ্টিতে সাহায্য করে, দৃষ্টির সেন্সে সাহায্য করে। কিন্তু আজকে আমরা আরও অন্যরকমভাবে ব্যাপারটাকে দেখব এবং সেখানে দেখব আমরা যে আলো আসলে কি। আলো আসলে কি আমরা জানি এটা যে আলো হচ্ছে এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে কি, যার বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এটা আমরা জানি। এবার কেন আমরা আলোকে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলছি? এই কথাটা শুনলে একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে তার মানে আলোটাই নিশ্চয়ই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সব নয়। মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আরও অনেক রকম দিক আছে, আরও অনেক রকম ভাগ আছে। তো আজকে আমরা জাস্ট একটু বেসিক একটু জানার চেষ্টা করব যে আমরা তো তোমরা আরও কিছু উদাহরণ জানো, যেমন এখানে তুমি গামা রে শুনেছো, এক্স রে জানো, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এই সমস্ত কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যেই পড়ে। ঠিক আছে? তো তুমি যদি একটা সিরিজ করার চেষ্টা করো এরকমভাবে, তুমি দেখবে প্রথমে আসবে গামা, প্রথমে আসবে গামা রে, তারপর আছে এক্স রে, তারপর আসবে ইউভি রে। ঠিক আছে? ইউভি রের পর আসবে ভিবজিওর, আমাদের 7টা বর্ণ। ভিবজিওর ওর পরে যেটা আসবে সেটা হচ্ছে ইনফ্রারেড আইআর। ওর পর আছে মাইক্রোওয়েভ, তারপর রেডিও ওয়েভ। ওর পর আছে মাইক্রোওয়েভ, তারপর আসবে সবশেষে রেডিও ওয়েভ। তার মানে আমরা এখানে বেশি কতগুলো দেখলাম? 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 7টা দেখলাম। এই 7টার মধ্যে আমরা শুধুমাত্র এই যে মাঝের যে পোর্শনটা, এই যে ভিবজিওর, এটাই শুধুমাত্র আমরা আমাদের চোখের দ্বারা দেখতে পাই, চোখে সেন্স করতে পারি। বাদ বাকি এই দিকেরগুলো আমরা আমাদের চোখে দেখতে পাই না। তো আজকে আমাদের ডিসকাসের বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছে ভিবজিওর পোর্শনটা নিয়ে পড়ছে, কারণ এটা আমাদের দৃশ্যমান বর্ণালী। এগুলো যত রকম তড়িৎ তরঙ্গের যে পটি আছে, সে পটির মধ্যে শুধুমাত্র আমরা ভিবজিওর পোর্শনটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? তোমরা জানো 3800 আমস্ট্রং থেকে 7600 আমস্ট্রং, এইটা অর্থাৎ এই রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য 3800 আমস্ট্রং থেকে 7600 আমস্ট্রং। রাফলি একটা রেঞ্জ বলতে পারো যে 4000 আমস্ট্রং থেকে 8000 আমস্ট্রং। এটা রাফলি ভ্যালু, ঠিক আছে? এক্সাক্ট ভ্যালু এটা। তো চলো এবার আমরা আলোর প্রথম যে প্রপার্টি, আলোর প্রতিফলন, যে আলোর প্রতিফলন ধর্ম দেখা যায়, তো সেইটা নিয়ে আমরা প্রথম ডিসকাস করি।
তো আলোর প্রতিফলন তোমরা আগেও পড়ে আসছো যে আলো যখন একটা মাধ্যম থেকে এসে যখন কোনো একটা প্রতিফলক তলের উপর এসে আপতিত হয় এইভাবে, ধর এইভাবে একটা পালিশ করা একটা প্লেন আছে, জাস্ট লাইক তোমাদের বাড়িতে যে আয়না আছে, মিরর আছে, তার মতো তুমি ব্যাপারটা ভাবতে পারো। তো এর উপর একটা রে এসে পড়লে এভাবে, এই যে লম্ব, এই লম্বের সঙ্গে এই রেটা একটা সার্টেন অ্যাঙ্গেল করে এলো এবং আসার পর এখান থেকে কি হবে, আবার রিফ্লেক্ট ব্যাক হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আবার রিফ্লেক্ট ব্যাক হয়ে যাবে এদিকে। আমি ধরলাম যে আপতন রশ্মি যেহেতু বলছি এটা ইনসিডেন্ট আই দ্বারা বললাম এই রেটাকে, আর যেহেতু এটা রিফ্লেকশন ওটাকে আর দ্বারা বললাম। আর মাঝে যেখানটাতে ও কন্ট্যাক্ট করছে এই মিররের সঙ্গে সেই পয়েন্টটার নাম দিয়ে দিই ও বলে, আর এটা নর্মাল ছিল লম্ব, তোমরা জানো ব্যাপারগুলো। এটা জাস্ট যা কিছু নাম দিতে পারো, এটা পি কিউ নাম দিলাম আমি, পি কিউ। পি পয়েন্ট থেকে রে এসে ও পয়েন্টে রিফ্লেক্ট করলো, রিফ্লেক্ট করে আবার কিউ পয়েন্টে ফিরে গেল, এবং ওরা আসার সময় অর্থাৎ যখন আপতন হয় তখন একটা কোণ তৈরি করে, সেই কোণটাকে কি বলা হয়, আপতন কোণ, যেটাকে আমরা আই দ্বারা লিখি। এই পিওটা তাহলে কি হবে, পিও, পিওটা কি হবে, পিওটা হবে আপতিত রশ্মি। এটা হবে আপতিত রশ্মি। আচ্ছা, আইটা কি বললাম এক্ষুনি, আইটাকে আমি বললাম আপতন কোণ। আপতন কোণের বিষয়টা দেখো, আপতন কোণ কিন্তু সবসময় লম্বের সঙ্গে মাপা হয়, লম্ব থেকে কতটা কোণ করলো সেটা। আচ্ছা, একই রকম ভাবে তুমি এখানে ও কিউ কে কি বলতে পারো, প্রতিফলিত রশ্মি, প্রতিফলনের পর গেছে ওইদিকে, প্রতিফলিত রশ্মি এটা। আবার দেখো এই প্রতিফলিত রশ্মি লম্বের সঙ্গে কত অ্যাঙ্গেল করলো, এইটা কত আর, যেহেতু রিফ্লেকশন আমি আর দ্বারা অ্যাঙ্গেলটাকে বললাম, এই আরটাকে আমি কি বলবো, প্রতিফলন কোণ। এটা হবে প্রতিফলন কোণ। এগুলো অত্যন্ত প্রাথমিক জিনিস, এগুলো যে ইন্ট্রোডাকশন বলেই বলছি, না এগুলো বলার কিছু ছিল না। এইবার যেটা আমাদেরকে একটু জানতে হবে সেটা হচ্ছে প্রতিফলন কত রকম হয়। আমরা মেনলি আজকে ডিসকাস করব দুটো টাইপ নিয়ে, প্রতিফলনের প্রকারভেদ। প্রতিফলনের প্রকারভেদ কি কি, একটা হয় নিয়মিত আর একটা হয় বিক্ষিপ্ত। একটা হয় নিয়মিত বা যাকে তুমি ইংলিশে বলতে পারো রেগুলার, আর একটা হয় বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত বা একে বলা হয় ডিফিউজড। তো দুটোর একটু ডায়াগ্রাম বানিয়ে দেখি কোনটা কিরকম কাজ করে। নিয়মিত মানে কি, যেমন আগের ছবিতে দেখতে পাচ্ছ যে একটা মিরর থাকবে এভাবে, ওই মিররের উপর একটা রে এসে পড়লো, মিররটা অবশ্যই কিন্তু হতে হবে একদম প্লেন মিরর, একদম মসৃণ। তো কি হবে, রেটা রিফ্লেক্ট করে যাবে একটা লম্বের সাপেক্ষে, দুদিকে দুটো অ্যাঙ্গেল থাকবে। আচ্ছা আমি দুটো করে দেখাই, ধরো দুটো রে পড়লো, দুটো রে আবার রিফ্লেক্ট করে চলে গেল, দুটো পড়লো, দুটোই রিফ্লেক্ট করে চলে গেল। এটা আমার ছিল মিরর, আয়না। এটা হলো নিয়মিত প্রতিফলন। এই বিষয়গুলো ততটা ইম্পর্টেন্ট নয়, আমি জাস্ট একবার, যেহেতু আজ ইন্ট্রোডাকশন হচ্ছে, জাস্ট একবার রিভিশন দিয়ে যে ব্যাপারগুলো যাচ্ছি, ঠিক আছে, যেন কোনোটা মিস না যায়। বিক্ষিপ্ত কীরকম হবে, বিক্ষিপ্ত মানে তার তল সমান হবে না, এটা বোঝাই যাচ্ছে যে ওর তল সমান হবে না। এটা যে কোনো রাফলি তুমি তল ভাবতে পারো, এইরকম, ঠিক আছে। এরকম একটা আয়না রাখা আছে, পাকা আয়না, এরকম একটা অসমান তল একটা রাখা আছে। তো এখানে যদি আমি আলো ফেলাই, অনেকগুলো আলো ফেলাবো, একটা এখানে পড়লো, সাপোজ ধরো একটা এখানে পড়লো, একটা এখানে পড়লো, এইরকম পড়লো, তাহলে কি হবে, বিভিন্ন রে দেখো বিভিন্ন পোর্শনে পড়েছে, তার মানে বিভিন্ন রে এবার বিভিন্ন দিকে কিন্তু প্রতিফলিত হয়ে যাবে। কারণ আমরা এরপরে পড়বো যেটা, যে প্রতিফলনের সূত্র, সেই সূত্র অনুযায়ী অ্যাকচুয়ালি কাজ করবে।
অর্থাৎ যে যত অ্যাঙ্গেলে পড়েছে সে তত অ্যাঙ্গেলেই কী হবে, রিফ্লেক্ট করে যাবে, আই সমান আর হবে। অর্থাৎ এ যদি এখানে পড়ে তাহলে একে যেতে হবে এইভাবে, এখানে পড়েছে এ যাবে এইভাবে, এখানে পড়েছে এ যাবে এইভাবে। বুঝতেই পারছো কারোর সঙ্গে কারো কোনো মিল নেই, যে যেদিক খুশি যাচ্ছে। এই ধরনের প্রতিফলনকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলন। আশা করি এগুলো না বোঝার কিছু নেই, একদম ক্লিয়ার। ওকে, এই দুটো ডায়াগ্রাম বানানো হয়ে গেছে, তাহলে পুছি চলো। ওকে, এইবার আমরা যেই বিষয়টা আলোচনা করবো এবার ডিসকাস করব সেটা হচ্ছে যে তোমরা দেখছো যে একটা রে যাচ্ছিল, সে হঠাৎ করে একটা মিররে ধাক্কা খাওয়ার ফলে কি হলো, তার দিক পরিবর্তন হয়ে গেল। যেতে চাইছিল একদিকে আর গেল আরেক দিকে। এর ফলে কি হচ্ছে, ওর একটা বলতে পারি একটা চ্যুতি দেখা যাচ্ছে, যে ওর লক্ষ্য ছিল একদিকে যাব, কিন্তু মাঝখানে একটা মিরর থাকার জন্য বা একটা রিফ্লেক্টর থাকার জন্য কি হলো, ও ওখান থেকে রিফ্লেক্ট করে অন্যদিকে চলে গেল। তার মানে আমি কিছুটা অ্যাঙ্গেলের ডেভিয়েশন বলতে পারি। ধরো কি আমার এভাবে একটা মিরর আছে, এটা প্লেন মিরর, প্লেন সারফেস, ঠিক আছে। এই মিররের উপর একটা রে এসে পড়লো, এভাবে রে এসে এভাবে পড়লো। এই রেটা, এই মিররটা যদি না থাকতো কোন দিকে যাওয়ার কথা ছিল, একদম এই স্ট্রেট বরাবর এই দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আমি একটা মাঝখানে একটা প্রতিফলক তল রাখছি, তার ফলে কি হবে, মিররটা রেটা কোন দিকে যাবে, এই দিকে রিফ্লেক্ট করে যাবে। এইভাবে আমার একটা যদি লম্ব আঁকি, এখানটা একটা যদি লম্ব আঁকি, তাহলে এইটা আমার ছিল আপতন কোণ, এটা ছিল আমার প্রতিফলন কোণ, ঠিক তো? তাহলে এখানে আমরা কি হেডিং দেবো, এখানে আমরা এখন ডিসকাস করছি রশ্মির চ্যুতি বা বিচ্যুতি কোণ, ঠিক আছে, যাকে ইংলিশে তুমি বলতে পারো ডেভিয়েশন, ঠিক আছে। রশ্মির চ্যুতি বা ডেভিয়েশন। ডেভিয়েশন তাহলে কি হলো, যেতে চাইছিল এই দিক বরাবর কিন্তু যাচ্ছে এখন ওই দিক বরাবর। তাহলে কতটা দিকের পরিবর্তন হয়েছে, কতটা দিকের পরিবর্তন হয়েছে সেটাই হচ্ছে আমার ওই রশ্মির চ্যুতি। ক্লিয়ার? বা বলতে পারো ডেভিয়েশন। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে রশ্মির চ্যুতি বা ডেভিয়েশন লিখি, যেটাকে আমরা ডেল্টা দ্বারা লিখি। ক্লিয়ার? তাহলে রশ্মির চ্যুতির একটু ছোট করে ডেফিনেশন একটু লিখে নিই। এর সিম্পলি তুমি ডেফিনেশন এভাবে বলতে পারো যে প্রতিফলনের ফলে কোনো আলোক রশ্মি প্রতিফলনের ফলে কোনো আলোক রশ্মি মূল পথ থেকে, মূল পথ এটা ছিল, মূল পথ থেকে যতটা ঘুরে যায় বা বেঁকে যায়, যা খুশি বলতে পারো, যতটা ঘুরে যায় তাকে কি বলবো আমরা, তাকে রশ্মির চ্যুতিকোণ বলে। তাকেই রশ্মির চ্যুতিকোণ বলে। ব্যাপারটা একদম একদম সিম্পল, ঠিক আছে। এইবার আমরা এই চ্যুতিকোণের একটা জাস্ট একটা সিম্পল একটা একটু ছোট করে ফর্মুলা বের করবো আর কি। আচ্ছা, ফর্মুলা আমরা এই ডায়াগ্রাম থেকেই বানাবো। তো দেখো এখানে আমি কি বলতে পারি, দেখো পুরো একটা লাইন ছিল, এইটা, এই টোটাল অ্যাঙ্গেলটা কত বলো তো, টোটাল অ্যাঙ্গেল কত হবে, 180। তার মানে আমি বলতে পারি এখানে এই যে তিনটা যে অংশ আছে, আই প্লাস আর প্লাস ডেল্টা সমান হচ্ছে 180 ডিগ্রি, বলতে পারি একদম সিম্পল ভাবে। তুমি ভাবো ব্যাপারটা, তাহলে এখানে লিখো, তুমি কি লিখতে পারো তাহলে এখানে,
যে আই প্লাস আর প্লাস ডেল্টা ইকুয়ালস টু 180 ডিগ্রি, দুই সমকোণ 180 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি ডেল্টার মান কত পাবে? ডেল্টা সমান আসবে 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর, আসবে, এভাবে আসবে। আবার আমরা একটু পরে পড়ব এই আলোর প্রতিফলনের সূত্র, সেখানে সূত্র অনুযায়ী হয় আই সমান আর, আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পরের সমান। তো সমান যদি হয় তাহলে আমি এখানে আর এর জায়গায় আই বসিয়ে দেবো, তাহলে কত আসবে? 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আই মানে 2i, কারণ আমি আলটিমেট যেটা পাবো 180 ডিগ্রি মাইনাস 2i পেলাম। তাহলে ওভারঅল আমি কি ফর্মুলা পেলাম এখান থেকে? আমি যেটা পেলাম ডেল্টা সমান 180 ডিগ্রি মাইনাস 2i, এইটা আমার চ্যুতিকোণের রাশিমালা এবং চ্যুতিকোণের সঙ্গে আপতন কোণের সম্পর্ক। এই ডায়াগ্রামটা থেকে একটা সিগনিফিকেন্স বোঝা যায় কি, শুধু ফিজিক্স মানে শুধু ফর্মুলা ডেরাইভ করবো এমন নয়, আমাকে ফর্মুলা থেকে এর ফিজিক্সের যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটা বুঝতে হবে, তাতে ফিজিক্সের প্রতি ইন্টারেস্ট আমাদের বাড়বে আরো। তো এখানে দেখো, যদি আপতন কোণ 0 হয়, আইটা যদি কোনোভাবে তুমি 0 করতে পারো তাহলে এই টার্মটা ভ্যানিশ, এই টার্মটা যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে ডেল্টার মান কত হবে? 180 ডিগ্রি। তার মানে এখান থেকে বোঝা যায় যে ডেল্টার সর্বোচ্চ মান কত হতে পারে? 180 ডিগ্রি। ওটা একটু ছোট্ট করে লিখে নাও এখানটাতে, যে ডেল্টার সর্বোচ্চ মান কত হতে পারে? 180 ডিগ্রি হতে পারে, বুঝলে? এবার আমাদের কাজ কি হবে, যেহেতু আমি এখানে ডেল্টার সঙ্গে আয়ের একটা সম্পর্ক পেয়েছি, তাই আমি ডেল্টার সঙ্গে আয়ের একটা গ্রাফ প্লট করব। আমি দেখবো যে কিভাবে ভেরিয়েশন হয়, আই যদি বাড়াই আমি তাহলে ডেল্টা কিভাবে কমবে, বা আই যদি কমাই ডেল্টা কিভাবে বাড়বে, একটা কীরকম রিলেশন আছে দেখতে হবে। এবং এই রিলেশন থেকে বোঝাই যাচ্ছে যে এটা একটা লিনিয়ার সম্পর্ক বোঝাচ্ছে, একটা রেখা বরাবর জাস্ট সিম্পলি কমবে, একদম সরল সম্পর্ক। তো চলো এই গ্রাফটা একটু প্লট করি। আচ্ছা, এখানটাতেই হয়ে যাবে, এখানটাতেই প্লটটা করে নিই। এভাবে এক্স ওয়াই দুটো অ্যাক্সিস থাকবে। যেহেতু আমি আপতন কোণটাকেই আমি নিজের মতো করে কন্ট্রোল করতে পারি, তাই ওটাকে আমি এক্স অক্ষ বরাবর রাখবো। এইদিকে থাকবে আপতন কোণ আই, আর ডেল্টা পরিবর্তন হবে ওয়াই অ্যাক্সিস বরাবর। এদিকে থাকবে ডেল্টা, চ্যুতিকোণ, ডেভিয়েশন। আচ্ছা, এই ফর্মুলাতে দেখো যেটা আমি কাজ করছিলাম, যখন আমার আইটা 0 হবে, এখানে আই 0 মানে কি? এই পয়েন্টে, এখানে আই 0 মানে কি? এই পয়েন্টে আছে, এখানে আই 0তে ডেল্টার মান কত হবে? 180 ডিগ্রি। তার মানে এখানে হবে ম্যাক্সিমাম। সার্টেন এখানটা ধরো, এখানটা তুমি বলতে পারো 180 ডিগ্রি আছে এখানটাতে। আবার দেখো, যদি আমি এই আয়ের মানটা যদি 90 ডিগ্রি করে দিই তাহলে কি আসবে? এখানে 90 ডিগ্রি করা মানে কি? 90 ইন্টু 2 মানে 180, 180 বিয়োগ হয়ে গিয়ে 0। তার মানে যখন আয়ের মান 90 ডিগ্রি হবে, ব্যাপারটা একটু লিখে দিচ্ছি দেখো, এই ব্যাপারটা, এই রিলেশন থেকে আমি কি বলতে পারি, যখন আমি এখানে কি আছে, ডেল্টা সমান আছে 180 ডিগ্রি মাইনাস 2i, যদি আমি আপতন কোণ আইটাকে যদি 90 ডিগ্রি করে দিই তখন কি আসবে? 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, এটা আসবে। 90 ইন্টু 2 মানে 180 আগে ছিল মাইনাস 180, তাহলে বিয়োগ হয়ে কত হবে? 0। তার মানে আমি বলতে পারি এটা ফর আই ইকুয়ালস টু 90, তার জন্য। তার মানে আমি ওই গ্রাফে কি করব, ডেল্টা কখন 0 হবে? যখন আয়ের মান সামথিং কোথাও একটা 90 ডিগ্রি হবে। ধরে এই জায়গাতে আমি 90 ডিগ্রি ধরলাম, ওখানটাতে কিন্তু ডেল্টা 0 হবে। তাহলে গ্রাফটা আমার কিরকম দাঁড়াবে শেষমেশ? একদম স্ট্রেট লাইন। বোঝা গেল? একদম স্ট্রেট লাইন হবে। ব্যাপারটা একবার ভালো করে দেখে নাও। আর
তোমরা খাতা পেনে সব এগুলো নোট করে নাও। তোমরা প্রয়োজনে ভিডিওকে পজ করেও ব্যাপারটা তুলে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি বুঝিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? এবার আমরা পড়ব আলোর প্রতিফলনের সূত্র। তো সবাই হেডিং লাগাও, প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র রাফলি ডায়াগ্রাম আঁকি, যেটা দরকার। এখানে আই হলো আপতন কোণ লম্বের সঙ্গে, এবং লম্বের সঙ্গে প্রতিফলন কোণ আর। এটা মিরর ছিল আমার, সিম্পলি এটা নর্মাল ছিল, লম্ব ছিল, ঠিক আছে? এই ব্যাপারটা ছিল। তো প্রতিফলনের প্রথম সূত্র বলছে, ফার্স্ট ল বলছে যে আপতন রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুর উপর অঙ্কিত লম্ব একই সমতলে থাকে। অর্থাৎ এই যে আপতন যে রেটা দেখতেছ, ওর যে প্লেন, আর এই যে নর্মাল, এই যে লম্ব এবং এই যে প্রতিফলিত রশ্মি, এই তিনটেই কিন্তু একই তলে থাকবে, ঠিক আছে? এমনটা নয় যে একজন এদিকে থাকলো, একজনের দিকে বেঁকে গেল, আরেকজন সেদিকে বেঁকে গেল, এমন নয়। তিনটেই একটা তলের উপর। যেমন এই বোর্ডটা কি আছে, একটা 2 ডাইমেনশনাল প্লেস, সেটা 2 ডাইমেনশনাল একটা স্তর, এই স্তরের উপরেই তিনটা পরপর থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ল বলছে। ফার্স্ট ল কি বলছে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দু। আপতন বিন্দু মানে যেই বিন্দুতে আলোটা এসে পড়ছে, সাপোজ এটা নাম দিয়ে দাও ও, ঠিক আছে? ও আপতন বিন্দু, আপতন বিন্দুর উপর অঙ্কিত অভিলম্ব, এই যে লম্ব যেটা ছিল, নর্মাল যেটা, উপর অঙ্কিত লম্ব পরস্পর কি থাকবে? পরস্পর সমতলে বা একই তলে থাকবে, একই তলে থাকবে। এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড ল যেটা বলছে, সেটা আমরা আগেও একটু বলছিলাম, যে আপতন কোণের মান যা হবে তার প্রতিফলন কোণের মানও কিন্তু এক্স্যাক্টলি সেম হবে। অর্থাৎ আই সমান আর হবে এখানে। এটাই হচ্ছে আমার সেকেন্ড ল। তাহলে সেকেন্ড ল কি লিখবো? আপতন কোণ যেটা আই, সেটা সমান হবে কার সঙ্গে? প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ মানে আর, ঠিক আছে? এটাই, এই দুটো ল ছিল আমার প্রতিফলনের সূত্র। এগুলোর উপর বেশি আমি জোর দিচ্ছি না। এবার যেগুলো প্রাথমিক কিছু টার্ম আছে আমাদের শিখতে হবে, যে প্রতিবিম্ব কি। হ্যাঁ, প্রতিবিম্ব এগুলো তোমরা জানো। প্রতিবিম্ব কি? অর্থাৎ একটা বস্তুর থেকে আলোক রশ্মি এসছে, প্রতিফলন হতে পারে, প্রতিসরণও হতে পারে। হওয়ার পর তারা যেখানে গিয়ে মিলিত হয়ে ওই বস্তুর একটা ছবি তৈরি করে, তাকে কি বলা হয়? প্রতিবিম্ব। এটা একদম সাধারণভাবে বলা যেতে পারে, ঠিক আছে? তো নেক্সট আমরা যেটা ডিসকাস করব, যে তাহলে প্রতিবিম্ব কত রকম হতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিবিম্ব কত প্রকার হতে পারে? তাহলে প্রতিবিম্ব দু ধরনের হতে পারে। একটা হতে পারে সদ্বিম্ব। বিম্ব যাকে বলা হয় বাস্তব, বাস্তব, ঠিক আছে? সদ্বিম্ব, বা যাকে ইংলিশেও বলা যেতে পারে, ইংলিশে বলা হয় একে রিয়েল ইমেজ, ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল ইমেজ। আর আরেকটা কি হবে? অসৎ বিম্ব, যেটাকে বলা হয় অলিক, বা যেটাকে বলা হয় ভার্চুয়াল ইমেজ। এখন তাহলে প্রশ্ন হতে পারে যে সৎ প্রতিবিম্বটা কি আর অলিক বা অসৎ প্রতিবিম্বটা কি, ঠিক আছে? এই দুটো আমি জাস্ট একটা ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি, তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে আইডিয়া। এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমার, তো করে দিচ্ছি। দেখো এখানটাতে আমি সাপোজ ধরো যে আমি
একটা আয়না রাখছি এভাবে, আয়না আছে, আয়নার এই দিকটাতে প্রতিফলক লাগানো আছে, মানে এদিকটাতে পলিশ করা আছে, মানে এদিকটা হচ্ছে মসৃণ আছে। আমি সাপোজ এই জায়গাতে একটা বস্তু রাখলাম, বস্তু রাখছি, তাহলে ওই বস্তু থেকে আলোক রশ্মি এসে পড়বে আয়নার উপর, তাহলে এইভাবে এসে আলোক রশ্মি পড়লো, একটা এইভাবে এসে পড়লো আর একটা এইভাবে এসে পড়লো, পড়লো। এখানে এসে পড়লে কি হবে, এখান থেকে আবার প্রতিফলিত হয়ে এইদিকে যাবে, গেল এইভাবে, অর্থাৎ এখান থেকে আলোক রশ্মি এলো, এসে এখানে প্রতিফলিত হওয়ার পর আবার এইদিকে যাচ্ছে, এইভাবে। এখন যদি এবার আমরা এইখানটাতে আমরা যদি চোখ রাখি, ঠিক আছে, এখানটা যদি আমাদের চোখ থাকে, তাহলে আমরা কি ছবি দেখবো এখানে? আমরা কিন্তু বস্তুটা যে এখানে আছে আমরা দেখতে পাবো না, আমাদের চোখ কি দেখবে না, ও যেন এইভাবে দেখবে, ও দেখবে যে ও যেন এই দিক বরাবর ঠিক সম ডিস্টেন্সে এই ভিতর দিকে কোনো একটা বিন্দুতে সুপারপোজ করে গেছে। বোঝা গেল ব্যাপারটা? ও দেখবে বস্তুটা এখানটাতে আছে। তাহলে ব্যাপারটা বুঝো, আমার বস্তুটা কিন্তু ছিল আয়নার এই দিকটাতে, কিন্তু আমি যখন এই দিক থেকে দেখতেছি, আমি দেখছি যে বস্তুটা আছে আয়নার ভিতর দিকে। তার মানে আয়নার ভিতরে তো বস্তু থাকা সম্ভব নয়, কিন্তু তবু আমি দেখতে পাচ্ছি যেন আছে। তাহলে এই ধরনের প্রতিবিম্ব কি প্রতিবিম্ব হবে? অবশ্যই অলিক প্রতিবিম্ব বা অসৎ প্রতিবিম্ব হবে, যাকে বলা হয় ভার্চুয়াল ইমেজ। সত্যিকারের ওখানে বস্তু নেই, কিন্তু তবু আমি যেন দেখতে পাচ্ছি যে বস্তু ওখানেই আছে। এই জন্য এই ধরনের প্রতিবিম্বকে বলা হয় ভার্চুয়াল ইমেজ বা অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, এবার আরেকটা আমরা উদাহরণে যাব, যেখানে আমরা দেখব যে কিভাবে সৎ বিম্ব তৈরি করা যেতে পারে। আচ্ছা, তাহলে এটা আমার গেল, এটা হচ্ছে অসৎ বিম্ব, এটা হচ্ছে অসৎ বিম্ব। এখানটা আমরা ছোট করে দেখিয়ে দেবো যে কিভাবে সৎ বিম্ব তৈরি করা যাবে। ধরো তুমি একটা লেন্স রাখলে, এখানটাতে একটা লেন্স রাখলে, কোনো সমস্যা নেই। লেন্স রাখলে, লেন্সের একটা অক্ষ থাকে তোমরা জানো, লেন্সের তুমি এইখানটাতে একটা বস্তু রাখলে, লেন্সের এই পয়েন্টটা একটা বস্তু রাখলে, তুমি নাম দিয়ে দাও, ধরো এই বিন্দুতে একটা বস্তু রাখছো, এটা লেন্স আছে, লিখে দাও লেন্স। আলোক রশ্মি একটা এখান দিয়ে যাবে এভাবে, আর একটা এভাবে যাবে, আলোক রশ্মি এভাবে যাচ্ছে, যাওয়ার ফলে কি হবে, এখানে লেন্স আছে মানে কি হবে, প্রতিষ্ঠিত হবে ভিতর দিয়ে, যাওয়ার পর আবার এদিকে বেঁকে যাবে, বেঁকে একটা অন্য পয়েন্টে এসে মিশবে, এখানটা একটা বস্তু তৈরি করবে। তুমি এখানটা নাম দিয়ে দাও এ প্রাইম। তার মানে এখানে দেখো, এখানে কিন্তু সত্যিকারেরই আলোক রশ্মি ওই লেন্সটাকে পাস করে ওই দিকে গিয়ে ছবি তৈরি করছে। বোঝা গেল? সেই জন্য এই ধরনের ইমেজ যখন তৈরি হবে, এই এ প্রাইম ইমেজটা তৈরি হলো, এটা কিন্তু অবশ্যই হবে সদ্বিম্ব, রিয়েল ইমেজ। এটা একবারে সত্যিকারের ছবি, যেখানে আলোক রশ্মি গেছে, দুটো আলোক রশ্মি মিট করছে বলেই এখানে কিন্তু ছবি তৈরি হচ্ছে, প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এই ধরনের প্রতিবিম্বকে আমরা বলবো সৎ প্রতিবিম্ব। ক্লিয়ার? ওকে, এইবার আমরা পড়ব যে আমরা তখন দেখলাম যে একটা যদি আয়না রাখি, একটা যদি সমতল দর্পণ রাখি, তো দর্পণে কি হয়, একটা প্রতিবিম্ব তৈরি হয়, এবং সেই প্রতিবিম্ব কি হয়, যেমন এটা একটা উদাহরণ আছে যে একটা দর্পণ আছে, একটা বস্তু আছে তার সামনে, তার ছবিটা আয়নার ভিতর দিকে তৈরি হচ্ছে, যেটা জেনারেলি সবসময় হয়। তুমি যখন আয়নাতে গিয়ে নিজেকে দেখো, তখন তোমার ছবি কোথায় তৈরি হয়, আয়নার ভিতর দিকে তৈরি হয়। তার মানে সে ছবি অবশ্যই কি ছবি, অসৎ বিম্ব, সবসময় অসৎ বিম্ব। আচ্ছা, তো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আয়নার ক্ষেত্রে বা যে কোনো একটা সমতল দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠিত হয়, যেমন প্রতিবিম্ব যে পড়ছিলাম, সে প্রতিবিম্বের কি কি বৈশিষ্ট্য থাকবে, ঠিক আছে, যেগুলো ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য, যেগুলো অবশ্যই তাকে মেনে চলতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? তো চলো দেখি। সমতল দর্পণে তৈরি
প্রতিবিম্বের বৈশিষ্ট্য। ফার্স্ট বৈশিষ্ট্য কি হবে, যেটা আমি এইখানে যে ডায়াগ্রামটা ছিল, তাহলে প্রথম বৈশিষ্ট্য কি হবে, অবশ্যই সে তৈরি করবে অসৎ বিম্ব। এ বিষয়ে কারো কোনো ডাউট নেই? ডাউট থাকলে তোমরা জানাও, আমি নেক্সট ভিডিওতে আবার বলে দেবো। 2 নম্বর প্রপার্টি বোঝার জন্য আমাকে একটা ডায়াগ্রাম ছোট্ট করে আঁকতে হবে। তোমরা প্রত্যেকে খাতা পেনে ডায়াগ্রামটা আঁকো, খুব ভালো ডায়াগ্রাম এটা। একটা মিরর রাখা আছে, মিররের সামনে একটা বস্তু রাখা আছে এখানটাতে, এটা একটা বস্তু। তুমি এটাকে একটা গাছ ভাবতে পারো অসুবিধার জন্য, তুমি আয়নার সামনে একটা গাছ রাখছো। আচ্ছা, তো গাছ আছে মানে আমরা কি জানি, এখান থেকে আলোক রশ্মি যাবে, আবার আলোক রশ্মি, আয়নাটাকে একটু বাড়াই, আলোক রশ্মি কিন্তু এই দিকেও যাবে, এই দিকে যাবে, ওই দিকেও যাবে। দুটো করে করে দিই, আরো অনেক রে আছে, আমি জাস্ট দুটো করে দেখাচ্ছি। এই হয়ে যাবে, সবগুলো কিন্তু এদিকে যাচ্ছে। তো যাওয়ার ফলে কি হবে, এটা তো মিরর ছিল, আয়না ছিল, এদিকে তো আয়না ছিল। এই রশ্মি দুজন এই দিক বরাবর রিফ্লেক্ট করে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার কথা, আয়না যেহেতু রাখা আছে, এই দিক বরাবর জাস্ট রিফ্লেক্ট করে বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, তার ফলে কি হবে, এরা ভিতর দিকে ডট ডট করে ঠিক এই দিকে যতটা দূরত্বে আছে, ছবি কিন্তু ভিতরে ততটাই দূরত্বে থাকবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এরকম যে ইমেজটা তৈরি হবে এরকম একটা জায়গাতে, এরকম একটা জায়গাতে ইমেজটা ফর্ম হবে। ডটেড ইমেজ। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, দেখো এই আয়না থেকে, যেটা আমি 2 নম্বর পয়েন্টে লিখবো, আয়না থেকে এই বস্তুর যে দূরত্ব ছিল, অর্থাৎ এই যে এই যে দূরত্ব, আয়না থেকে এই বস্তুর যে দূরত্ব ছিল, যা দূরত্ব ছিল আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব তাই হবে। অর্থাৎ এটা একটা ভালো উদাহরণ, যে তুমি যখন আয়নাতে নিজেকে দেখো, তুমি আয়না থেকে যতটা দূরে আছো, তোমার ছবিও কিন্তু আয়না থেকে ততটা দূরেই তৈরি হবে। ক্লিয়ার? চলো তাহলে এখানে কি লিখবো, দর্পণের যে কোনো বিন্দু থেকে লক্ষ্য বস্তুর দূরত্ব, মানে এইটা এখান থেকে এতটা, ওইটা সমান হবে কার সঙ্গে, প্রতিবিম্বের দূরত্বের সঙ্গে। দর্পণ থেকে, দর্পণের যে কোনো বিন্দু থেকে লক্ষ্য বস্তু দূরত্ব সমান প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে প্রতিবিম্ব এবং লক্ষ্য বস্তু, তাদেরকে যদি আমি পরস্পরকে যদি সরল রেখা বরাবর যোগ করি, যেমন এখানে আমি যোগ করছি, দেখো এখানে একটা যোগ করছি, এখানে যোগ করছি, বলছে যদি তাদেরকে যদি সরল রেখায় যোগ করা হয়, তাহলে তারা কিন্তু দর্পণের সঙ্গে লম্বভাবে পরস্পরকে ছেদ করবে। দেখো দর্পণের সঙ্গে এটাও 90 ডিগ্রি তৈরি করছে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, দেখতে পাচ্ছ? ওটাই আমি করবো 3 নম্বর, যে প্রতিবিম্ব ও লক্ষ্যবস্তু সরল রেখা দ্বারা যুক্ত করলে, সরল রেখা দ্বারা যুক্ত করলে, সরল রেখা দ্বারা যুক্ত করলে তা দর্পণকে লম্বভাবে ছেদ করে, তা দর্পণকে লম্বভাবে ছেদ করে। তাহলে আমরা 3টা প্রপার্টি
জানা হয়ে গেল। এরপর যে প্রপার্টিটা যাব, তুমি দেখো এখানটাতে যতটা সাইজের বস্তু ছিল আমি ওখানটাতে কিন্তু ততটা সাইজেরই বস্তু পেয়ে গেছি। তাহলে কি বলবো, যে বস্তুর সাইজ সমান প্রতিবিম্বের সাইজ হবে, দুটোর সাইজটা একদম সেম থাকবে। 4 নম্বর পয়েন্টে বলবো আমি, বস্তুর সাইজ বা আকার তুমি যাই বলো সমান প্রতিবিম্বের সাইজ। বস্তুর আকার সমান প্রতিবিম্বের আকার, এটা বোঝা গেল। শেষ এবং ফাইনাল পয়েন্ট যেটা বলবো 5 নম্বর, যে এই একটা রেখাতে যেটা বোঝা যাচ্ছে না আমি সেটা একটা লেটার রেখে তোমাকে দেখিয়ে দিচ্ছি। ধরো এটা আমার একটা মিরর ছিল, ঠিক আছে, আমি এর সামনে একটা আর লেটার লিখেছি, আর, ক্যাপিটাল আর। তাহলে এর ইমেজটা এদিকে কেমন তৈরি হবে বলো তো, কেমন হবে? ওই সমদূরত্বেই তৈরি হবে, মানে এই দিকটার থেকে ধরো এরকম জায়গাটা তৈরি হবে। পার্শ্বীয় পরিবর্তন হবে। পার্শ্বীয় পরিবর্তন মানে এখানে আর এর এই যে সামনের যে অংশটা ওটা ওই দিকে পিছনের দিকে অংশ হয়ে যাবে। বোঝা গেল? অর্থাৎ কেন এরকম হলো দেখো, কারণ আমি কি বলেছি দেখো এখানটাতে কোথায় গেল, এই যে দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব সমান প্রতিবিম্বের দূরত্ব। তুমি দেখো এই যে আর এর এই অংশ থেকে এইটা যতটা দূরত্ব, এর থেকে কিন্তু ওর ওই দিকের পেটের অংশটা ততটাই দূরত্ব। আবার এই পিছন দিকের রেখাটা দেখো, এখান থেকে যতটা দূরত্ব এখান থেকে কিন্তু ততটাই দূরত্ব আছে। 5 নম্বর পয়েন্টে কি লিখবে তাহলে, যে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে। পার্শ্বীয় পরিবর্তন, পার্শ্বীয় পরিবর্তন হবে। পার্শ্বীয় পরিবর্তন মানে জাস্ট লেটারটার জন্য ঘুরেছে, উল্টা দিকে হয়ে গেছে, পার্শ্বীয় পরিবর্তন ঘটে। তাহলে এই ছিল আমার আলোর প্রতিফলনের যে ফলে যে ছবি তৈরি হবে, যে প্রতিবিম্ব তৈরি হবে, সে তার কিন্তু এই কন্ডিশনগুলো সে অবশ্যই মেনটেন করে চলবে। এইবার এখানে আরেকটা তোমাদের সিলেবাসে বিশেষ নেই ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা একটু জানার দরকার। যে তুমি দেখবে অনেক সময় তুমি দেখছো যে যখন তুমি কলকাতাতে ট্যুরে গেছিলে বা দীঘাতে যদি কখনো সায়েন্স সিটিতে যাও, ওখানে দেখবে যে একটা রুম আছে, সেই রুমে অনেকগুলো আয়না লাগানো আছে। আর ওর ফলে কি হয়, ওর ফলে ওখানে যখন তুমি যাও তোমার দেখবে অনেক, মানে তুমি যখন ঢুকে গেলে তোমার অনেকগুলো ছবি, এবং অনেক সময় তো কনফিউশন হয়ে যায় যে কোনটাতে গেট কোনটাতে বেরোতে হবে। ওটা কিভাবে কাজ করে এবং ওখানে আয়নাগুলোকে ঠিক কত অ্যাঙ্গেল করে রাখার ফলে তোমার কতগুলো ছবি তৈরি হবে, কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে, তার একটা সুন্দর একটা ফিজিক্সের একটা লজিক আছে, একটা নিয়ম আছে, একটা ফর্মুলা আছে। সেটা আমরা শিখবো এবং রিয়েলাইজ করব। এবং তোমরা আজকে প্রত্যেকে বাড়িতে একবার যদি পারো চেষ্টা করে দেখো, ব্যাপারটা খুব সুন্দর, একটু শিখে নিই। হ্যাঁ, তো সে ফর্মুলাটা কীরকম হবে, ধরো সাপোজ একটা আয়না এভাবে রাখা আছে, একটা আয়না এভাবে রাখা আছে, ওর সঙ্গে আমি আরেকটা আয়নাকে ধরে যে কোনো একটা অ্যাঙ্গেলে রাখলাম, দুটো কিন্তু আয়না। এবার ধরো তুমি এখানটাতে বসে আছো, তুমি নিজে বসে আছো এই জায়গাতে, তাহলে তুমি যখন তাকাবে আয়নাগুলোর দিকে তখন তুমি কতবার নিজেকে দেখতে পাবে, এটাই হচ্ছে প্রশ্ন। আমি ধরলাম যে দুটো আয়নার মধ্যে অ্যাঙ্গেল কত আছে, যে কোনো অ্যাঙ্গেল থিটা। তাহলে এখানে প্রতিবিম্বের সংখ্যার একটা সূত্র আছে, প্রতিবিম্বের সংখ্যা, ঠিক আছে, নম্বর অফ ইমেজ। সেটা কত আসবে, সূত্রটা এরকম 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। তাহলে তুমি থিটার মান কত জানা থাকবে, তুমি নিজে যেমনভাবে সেট আপ করবে সেটা, সেই থিটার মানটা এখানে বসিয়ে দিলে তুমি নম্বর ইমেজ পেয়ে যাবে। একদম সিম্পল। আমি একটা এক্সারসাইজ করে দিচ্ছি এবং আরেকটা তোমাদের জন্য বাড়িতে দিব, যেটা তোমরা করে কমেন্ট সেকশানে জানাবে। আমি একটা এর উপর উদাহরণ করে দেখাচ্ছি তোমাকে। ধরো আমি দুটো মিররকে পরস্পরের সঙ্গে
90 ডিগ্রিতে রাখলাম, একটা মিরর এভাবে আছে আর একটা মিরর এভাবে আছে, দুটো মিরর আছে, তুমি মাঝে এখানে বসে আছো নিজে, এই অ্যাঙ্গেলটা কত আছে 90 ডিগ্রি। তাহলে তোমার কতগুলো ইমেজ তৈরি হবে? তুমি সিম্পলি থিটার জায়গাতে 90 ডিগ্রি বসাও, কত আসবে তাহলে 360 ডিগ্রি নম্বর অফ ইমেজ। তুমি এন দ্বারা লিখতে পারো কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে, তার সংখ্যা এন। এন সমান হবে 360/90 ডিগ্রি -1, মানে এটা কত কাটবে, 4-এ কাটবে, 4 - 1 মানে 3টা। তুমি যদি দুটো আয়নাকে পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি করে রাখো, তাহলে কিন্তু সেখানে কোনো বস্তু রাখলে তার 3টে প্রতিবিম্ব তৈরি হবে। একদম সিম্পল লজিক, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেটা তোমরা করে কমেন্ট সেকশনে আমাকে জানাও, আমি বলবো তোমরা ঠিক করলে না ভুল করলে, ঠিক আছে? তোমাদের জন্য যেটা হোমওয়ার্ক থাকছে বলছি আমি এখানটাতে, হোমওয়ার্ক তোমাদের জন্য বলছি, দুটো মিররকে রাখো তুমি থিটার মান 60 ডিগ্রিতে। তো তোমরা ওই থিটা সমান 60 ডিগ্রি ওই কাজটা করে কতগুলো প্রতিবিম্ব হবে জানাও। এবার আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে বক্রতলে প্রতিফলন। সবাই হেডিং লাগাও, বক্র প্রতিফলক তল। বক্র প্রতিফলক তল, বা তুমি ওকে বলতে পারো গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ আয়না, কিন্তু সে বাঁকা আয়না, ঠিক আছে? আচ্ছা, ওর ক্ষেত্রে কি হবে? বক্র প্রতিফলক তলের ক্ষেত্রে কি হবে? তোমরা জানো বক্র প্রতিফলক তল দুরকম হয়। এভাবে একটা হয়, যার আমি যদি ভিতর দিকটাকে যদি পলিশ করে দিই, ভিতর দিকটা পুরো পলিশ করা আছে, তাহলে এই মিররটা হবে একটা উত্তল দর্পণ। একটা কেন্দ্র থাকবে, যে বৃত্ত আছে বৃত্তের কেন্দ্র বরাবর একটা অক্ষ থাকে, ঠিক আছে? আর অক্ষ থাকবে, কেন্দ্রটাকে সি বলা হয়, এইটাকে পোল বা মেরু বলা হয়, মেরু। তুমি এটাকে পি লিখতে পারো, ঠিক আছে? পোল বা মেরু বলা হয় এটাকে। আর এই যে আয়নাটার নাম দিয়ে দাও এম প্রাইম, যা কিছু নাম দিতে পারো, এম প্রাইম নাম দিলাম। এটা হলো উত্তল দর্পণ। এবার উল্টা দিকে তো পালিশ করা থাকতে পারে, অবতল, তার জন্য আমি এই দিকটাতে আরেকটা আঁকছি। যদি বাইরের দিকে পালিশ করা থাকে, ঠিক আছে? যদি বাইরের দিকে পালিশ করা থাকে, তাহলে ভিতর দিকটা হবে মসৃণ, ভিতর দিকে আলো পড়লে প্রতিফলন হবে। একই রকম ভাবে তারও একটা কেন্দ্র থাকবে এখানটাতে, এখানে একটা কেন্দ্র সি, এখানে একটা পোল বা মেরু থাকছে পি, এভাবে তৈরি হবে। ওটা হবে অবতল দর্পণ। অবতল দর্পণ, এগুলো তোমরা জানতে। এবার এরও একটা মিররের নাম দিয়ে দাও, এম প্রাইম, যাই হোক, এভাবে এম প্রাইম নাম দাও। এবার এর এই মেরু থেকে বৃত্তের এই যে সার্কেলের যে কেন্দ্র, ঠিক আছে? তাহলে সিটাকে আমরা কি বলবো? এখানেও সি আছে, এখানেও সি আছে, এই সিটাকে আমরা বলি বক্রতা কেন্দ্র। এগুলো প্রাথমিক কিছু টার্ম, তোমরা আগেও জানতে, আমি জাস্ট আরেকবার রিক্যাপ করে দিচ্ছি ব্যাপারগুলো। পিটা কি এখানে? পিটা হচ্ছে পোল বা মেরু, ইংলিশে বলে পোল, বাংলাতে বলে মেরু। আচ্ছা, আর এখানে পিসি, এই যে পিসি যেটা আছে, পিসিটা কি? আমি পিসির ওই দূরত্বটা আর বলে ধরে নিই, ঠিক আছে? বড় হাতের আর বা ছোট হাতের আর, যা কিছু ধরতে পারো। এটা মেরু থেকে কেন্দ্রের যে দূরত্ব, সেটাকে আর ধরলাম, তাহলে পিসি সমান আর। আরটা কি হবে? বক্রতা ব্যাসার্ধ। একদম ক্লিয়ার? এগুলো সাধারণ জিনিস ছিল। আর এই যে অ্যাক্সিসটা আছে দেখতেই পাচ্ছ, ওটা কি আছে? প্রধান অক্ষ। এর প্রধান অক্ষ কোনটা?
প্রধান অক্ষ, প্রধান অক্ষ কোনটা? মেরু ও বক্রতা কেন্দ্র, মেরু ও বক্রতা কেন্দ্র, মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোগী সরলরেখা। বুঝলে? এই মেরু আর বক্রতা কেন্দ্র ওদেরকে যে লাইন দ্বারা আমি যোগ করেছি এর ক্ষেত্রে একই, সেটাকে আমি বলছি প্রধান অক্ষ। সিম্পল ব্যাপার। ক্লাস 10-এ বা 12-এ তোমরা যখন অপটিক্স পড়েছো, তোমাদের কিন্তু একটা পার্টিকুলার কন্ডিশনেই এই ধরনের উত্তল বা অবতল দর্পণকে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে যে এদের উন্মেষকে ক্ষুদ্র ধরে নেওয়া হয়। উন্মেষটা কি? উন্মেষ একটা নতুন টার্ম শিখলে তোমরা, শুনলে। উন্মেষ, উন্মেষটা কি না, একটা আয়নার যতটা অংশ জুড়ে আলো পড়ার উপযুক্ত। ধরো তুমি এখানে, আমি কতটা করেছি, এখানে আমি এখান থেকে এতটা পর্যন্ত পালিশ করেছি বৃত্তে, তুমি যতটা পর্যন্ত করবে, আমি এতটা করেছি, আমার তাহলে উন্মেষ এই পুরোটাই। তুমি যদি কম করে করতে, এতটা ছোট করে করতে, এখান থেকে এতটা ছোট আয়না, তোমার উন্মেষ হতো ছোট। তোমাদের সিলেবাসে বেশিরভাগ জায়গাতেই এই উন্মেষকে ছোট ধরেই কাজ করা হয়। ঠিক আছে? এবার আমরা নতুন একটা টার্ম শিখবো, সেটা হচ্ছে অক্ষাঞ্চলীয় রশ্মি। অক্ষাঞ্চলীয় রশ্মি। অক্ষ মানে, অক্ষ একটা কথা ছিল, অক্ষ হচ্ছে এইটা, এইটা হচ্ছে অক্ষ। ওর কাছাকাছি যে আলোক রশ্মিগুলো আসবে, কাছাকাছি মানে ধরো এই যে আমি বললাম যার উন্মেষ ছোট, উন্মেষ ছোট মানে ধরো এখান থেকে এতটা পর্যন্ত আয়না, বাকিটা এগুলো নেই, ভ্যানিস। তার ক্ষেত্রে যে আলোগুলো যাবে সেগুলো কি হবে? এই অক্ষের কাছাকাছি যাচ্ছে, অক্ষের কাছাকাছি যেতে হবে তাদেরকে, আলোগুলোকে। এই ধরনের আলোগুলোকে কি বলা হয়? অক্ষাঞ্চলীয় রশ্মি। তোমরা এক লাইন ছোট করে একটু লিখে নাও যে উন্মেষ ক্ষুদ্র হলে, উন্মেষ ক্ষুদ্র হলে কি হবে না, আলোক রশ্মি কাছাকাছি থাকে। অক্ষাঞ্চলীয় রশ্মি তাহলে কি বলবো আমি, যে উন্মেষ ক্ষুদ্র হলে আলোক রশ্মি কাছাকাছি থাকে, সেগুলোকে বলা হয় অক্ষাঞ্চলীয় রশ্মি। আলোক রশ্মি কাছাকাছি থাকে, কাছাকাছি থাকে। তাহলে অক্ষাঞ্চলীয় রশ্মি বিষয়টা আরেকবার বলে দিই, এটা নতুন শুনলে তোমরা, একদম নতুন টার্ম। অক্ষাঞ্চলীয় রশ্মি কাদেরকে বলবো আমি? যে সমস্ত রশ্মি অক্ষের খুব কাছাকাছি দিয়ে যায়। কখন যাবে? যার উন্মেষ ছোট হবে। উন্মেষ মানে এই আয়নার যে সাইজ, আয়নার সাইজটা যা ছোট হবে, তাকে ওই ছোট অংশের মধ্যে যদি আলো পড়তে হয় আমাকে, তাহলে অক্ষর খুব কাছাকাছি যেতে হবে, অক্ষের কাছ দিয়ে যেতে হবে, সেগুলোকে বলা হয় অক্ষাঞ্চলীয় রশ্মি। ওকে, এইবার তোমরা জানো যে দর্পণের ক্ষেত্রে কি থাকে, একটা ফোকাস বিন্দু থাকে। নামটা শোনা, ব্যাপারটাও জানো, আমি আরেকবার বলে দিচ্ছি ব্যাপারটা। ফোকাস কাকে বলে তাহলে, বা ফোকাস কত রকমের হয়? এইবার তাহলে আমরা পড়ব যে ফোকাস বিন্দু কাকে বলে। ফোকাস বিন্দু, তো হেডিং লাগাও, ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু আমি বলছিলাম দু প্রকার হয়, একটা হয় মুখ্য ফোকাস আর একটা হয় গৌণ ফোকাস। এক নম্বরে লিখবো আমি মুখ্য ফোকাস, আর একটা হচ্ছে গৌণ ফোকাস। ইংলিশ টার্মে বললে এটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ডারি ফোকাস, সেকেন্ডারি। আচ্ছা, মুখ্য ফোকাস বা এটাকে এমনি ফোকাসও অনেকে বলে, ঠিক আছে, এমনি ফোকাস। ফোকাসটা কি? ধরো তুমি একটা বক্র প্রতিফলক তল রাখছো এভাবে, ঠিক আছে, এটা হচ্ছে অবতল দর্পণে রাখছি, তুমি উত্তলও করতে পারতে, কোনো ব্যাপার না, একই রকমই হবে। এটা আমি একটা অবতল দর্পণ আনলাম, এর একটা অক্ষ থাকবে, এভাবে অক্ষ আছে। এই অক্ষের সঙ্গে যদি সমান্তরালভাবে রশ্মিগুলো যায়, এইভাবে আমি ধরলাম এখানটা হচ্ছে বক্রতা কেন্দ্র ছিল সি, এরকম অনেকগুলো রশ্মি যাচ্ছে, এভাবে যাচ্ছে, আরো দিক দিয়ে যেতে পারে, যা খুশি হতে পারে, এভাবে যাচ্ছে। যদি এই প্রধান যে অক্ষ,
এই অক্ষের সঙ্গে যদি সমান্তরালভাবে রশ্মি গিয়ে কোনো আয়নার উপর পড়ে, তাহলে আয়না থেকে প্রতিফলিত হওয়ার পরে তারা প্রধান অক্ষের যে বিন্দুতে সব একসঙ্গে মিলিত হয় সেই বিন্দুটাকে বলে মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু। আমি দেখাচ্ছি ডায়াগ্রামটা কীরকম হবে। এভাবে রেটা গেল, এখানে রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করে এইখান দিয়ে ধরলাম পাস করলো, একটা রে এভাবে পাস করলো, আবার এই যে রেটা আছে এই রেটা এভাবে এভাবে গিয়ে এখান থেকে রিফ্লেক্ট করে পাস করলো, আবার এই রেটা গিয়েও এখান থেকে গিয়ে এইভাবে পাস করলো, আবার এই রেটা গিয়েও এখান থেকে গিয়ে এইভাবে পাস করলো। তুমি দেখো মজার বিষয়টা, প্রত্যেকটা রশ্মি কিন্তু একটা পার্টিকুলার পয়েন্ট, এবং সেটা অবশ্যই প্রধান অক্ষের ওপরে সবাই এসে মিট করছে একটা পয়েন্টে। ওই বিশেষ পয়েন্টটাকে আমি কি বলবো? ফোকাস পয়েন্ট। ওটাকে লেখা হয় এফ দ্বারা, ক্যাপিটাল এফ। ওটা হচ্ছে ফোকাস পয়েন্ট। তাহলে ফোকাস পয়েন্ট এবং মুখ্য ফোকাসের ডেফিনেশন পারা যাবে। এটা হচ্ছে মুখ্য ফোকাস। মুখ্য ফোকাসের ডেফিনেশন একটু ছোট্ট করে লিখে দিচ্ছি। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ কর্তৃক প্রতিফলিত হওয়ার পর অবতল দর্পণের ক্ষেত্রে, এটা অবতল দর্পণ আমি আঁকছিলাম, ঠিক আছে, হওয়ার পর অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। তাহলে লিখবো যে বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হয়। এটা অবতল কেস গেল। যদি উত্তল হতো তাহলে সেখানে কি হতো? সেখানে ছবিটা কোথায় দেখাবো, এখানটা দেখি দিই একটু ছোট্ট করে। ধরো এটা উত্তল দর্পণ ছিল, ঠিক আছে, উত্তল দর্পণের ভিতর দিকটা পালিশ করা, বাইরের দিকটা মসৃণ হবে এরকম। এটা প্রধান অক্ষ ছিল, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যাবে, ধরো একটা গেল এইদিকে আর একটা গেল এইদিকে, রশ্মি গেল গিয়ে কি হবে, ওরা ওখান থেকে রিফ্লেক্ট করে এইদিকে চলে আসবে, এইভাবে বেরিয়ে যাবে। তাহলে ভিতর দিকে একটা ডট ডট করে লাইন দেখাবে। ওরা যে পয়েন্টে দুজনে মিট করে, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে ফোকাস পয়েন্ট। তাহলে ওর ক্ষেত্রে আমি কি বলবো? যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এটা তো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক তো, মিলিত হয়। তাহলে লিখো এবং উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকেই ওই দর্পণের, সে অবতল হতে পারে উত্তল হতে পারে, ঠিক আছে, তাকেই ওই দর্পণের ফোকাস বলা হয় বা মুখ্য ফোকাস বলা হয়। মনে হয় তাকেই ওই দর্পণের মুখ্য বলে। ব্যাপারটা একটু নোট করে নাও। তার মানে যদি আমি ফোকাস পয়েন্ট এফ ধরি, আমার তো এখানটাতে তো মেরু ছিল, মেরুকে আমি পি দ্বারা লিখছিলাম, ঠিক তো, পোল এখানটা পি। তার মানে এখান থেকে আমি একটা ফোকাস দূরত্ব পেতে পারি, ফোকাস দূরত্ব।
ফোকাস দূরত্ব কি হবে না মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব, মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত, এই মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত এই যে দূরত্ব, এই যে দূরত্ব ওকেই বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে লিখো যে মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত, মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বকে কি বলে ফোকাস দূরত্ব, দূরত্বকেই ফোকাস দূরত্ব বলে, যেটাকে আমরা স্মল এফ দ্বারা লিখি, স্মল এফ, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে স্মল এফ, ডিস্টেন্স হচ্ছে স্মল এফ। ঠিক আছে, এইবার আমরা পড়বো আমাদের মুখ্য ফোকাস গেল, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গৌণ ফোকাস। তাহলে হেডিং লাগাও গৌণ ফোকাস। গৌণ ফোকাসে কি হবে এটা খুব ইন্টারেস্টিং, এটা আমি একটা ডায়াগ্রাম বানাচ্ছি, তারপর তোমরা ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবে। ব্যাপারটা যে আমি আগেরটাতে কি বলছিলাম, সমান্তরাল রশ্মি আসবে তারা আবার প্রধান অক্ষের সঙ্গেও সমান্তরালভাবে আসবে, কিন্তু যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে না আসে, সমান্তরাল রশ্মি আসতেছে কিন্তু তারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, তখন তারা প্রতিফলনের পর কোথায় গিয়ে মিট করবে, কোথায় মিট করবে, দিস ইজ দ্য গৌণ ফোকাস। যেখানে মিট করবে সেই পয়েন্টটাকেই বলবো আমরা গৌণ ফোকাস। একটা ডায়াগ্রাম আঁকছি, দেখো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ধরো এইভাবে আমি একটা অবতল দর্পণে, একটা অবতল দর্পণে খুব ভালো দেখানো যায় ব্যাপারটা। এটা অবতল দর্পণ ছিল, ঠিক আছে, এটা প্রধান অক্ষ, যে রশ্মি গুচ্ছগুলো এটা যে কোনো দিক থেকে আসছে কিন্তু তারা পরস্পরের সঙ্গে সমান্তরাল আছে, এভাবে রশ্মি আসতেছে। ঠিক আছে, আমি এই পয়েন্টটাকে ধরলাম বক্রতা কেন্দ্র, গোলীয় দর্পণের, এই গোলীয় দর্পণের এটা হচ্ছে কেন্দ্র। এইটা মনে রাখবে যে যে আলোক রশ্মি কোনো দর্পণের এই সি দিয়ে, সেন্টার দিয়ে যে পাস করে, বক্রতা কেন্দ্র দিয়ে যে পাস করে, তার কোনো দিন অ্যাঙ্গেলের ডেভিয়েশন হয় না, সে কোনো দিকে বাঁকে না, সে যেই পথে যায় সেই পথেই আবার ফিরে যায়। বুঝতে পারলে? কিন্তু এইগুলো বাঁকবে, তার মানে এইরকম একটা পোর্শনটাতে এর মুখ্য ফোকাস থাকার কথা ছিল, মুখ্য ফোকাস, কিন্তু এখন দেখো রশ্মিগুলো কিন্তু মুখ্য ফোকাস দিয়ে কেউ পাস করবে না, কারণ এরা প্রধান অক্ষের সমান্তরাল নেই। এরা তাহলে এখন কি করবে, এরা এখন সবাই একটা সার্টেন পয়েন্ট দিয়ে সবাই পাস করবে, অন্য একটা পয়েন্ট দিয়ে। এইভাবে যাচ্ছে, তোমরা দেখো এরা সবাই কিন্তু আবার একটা নতুন পয়েন্টে সবাই মিট করলো। এবং মজার বিষয় এটাই যে তুমি আগের যে মুখ্য ফোকাস ছিল, সেই মুখ্য ফোকাসটাকে যদি প্লেন বলে ভাবতে, একটা তল, এই তলের উপরেই কিন্তু কিছুটা নিচের দিকে এখানে গৌণ ফোকাস তৈরি হয়েছে। অর্থাৎ এটাকে যদি তুমি যদি প্লেন বলে ভাবতে, এটা প্লেন, একটা তল, সেই তলের দেখো উপর দিকের অংশে ছিল অক্ষের সঙ্গে, অক্ষের উপরে ছিল মুখ্য ফোকাস, আর এই পয়েন্টে তৈরি হলো, এখানে আমার তৈরি হলো গৌণ ফোকাস। ব্যাপারটা বোঝা গেল? যখন রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল থাকবে না, তখন তারা যে কোনো দিক থেকে আসবে, যে কোনো দিক থেকে এসে তারা এই দর্পণের এখানে প্রতিফলিত হওয়ার পর যেখানে সবাই একসঙ্গে মিট করে, সেই পার্টিকুলার পয়েন্টটাকে আমি বলবো গৌণ ফোকাস। তাহলে ছোট করে একটু ডেফিনেশন লিখে দিই, একটু ছোট করে লিখে নাও, কাজে লাগবে। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, একগুচ্ছ আলোক রশ্মি, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি দর্পণ কর্তৃক প্রতিফলিত হওয়ার পর,
প্রতিফলিত হওয়ার পর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে, অপসৃত মানে কি? আচ্ছা, এগুলো সব কিন্তু রে চিহ্ন দিবে। এগুলো সবে কিন্তু রে ডায়াগ্রাম দিবে অবশ্যই। রিঅ্যাকশন না দেখালে কিন্তু অপটিক্স তোমাকে নাম্বার দেবে না। আচ্ছা, যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে, অপসৃত কখন হবে? এটা আমি অবতলে দেখালাম, যদি উত্তলে দেখাতাম সেখানে কিন্তু অপসৃত ব্যাপারটা আসতো। সেটা আমি দেখাচ্ছি না, জাস্ট একটু লিখে নাও। যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুকে ওই দর্পণের কি বলে? গৌণ ফোকাস বলে। ক্লিয়ার? এই আমার আজকের গোলীয় দর্পণ সম্পর্কে ইন্ট্রোডাকশন। তোমরা আজকে লেকচার 1, আমরা পরের ভিডিওগুলোতে যেটা দেখাবো, যেটা আমি প্রথমে বলছিলাম যে F = R/2, ওই রিলেশনটা আমরা লেকচার 2তে দেখাবো। তো আশা করি এতটা পর্যন্ত যা হলো ক্লাস তোমরা সবাই বুঝতে পারলে। আসলে ব্যাপারটা বুঝতে পারলে কি না কমেন্টে আমাকে কনফার্ম করো। আমি নেক্সট লেকচারে এর পরের অংশটা ডিসকাস করবো তোমাদের সামনে। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। এবং ব্যাপারটা শুধুমাত্র কিছু ফর্মুলা ডিরাইভ করে ফেললাম, হ্যাঁ ব্যাপারটা বুঝে ফেললাম এমন নয়। ব্যাপারটাকে আমাকে রিয়েলাইজ করতে হবে, ব্যাপারটার মধ্যে যে রস আছে, যে মজা আছে সেটা বুঝতে হবে। তাহলে ফিজিক্সের প্রতি তোমাদের ইন্টারেস্ট আরও বাড়বে। আর বাকি তোমরা বাড়িতে পড়াশোনা করো, খুব সুন্দর স্টাডি করো। ওকে, বেস্ট অফ লাক।